দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের দাবিতে তার বাসভবন ঘেরাও করেছে ছাত্র জনতা। তাদের অভিযোগ, রাষ্ট্রপতি সহ প্রশাসনের একটা অংশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। 24পন্থী জুলাইপন্থী জনতার জন্য একটা সুখবর। জুলাইয়ের অন্যতম শত্রু ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল। বাংলাদেশে জুলাই বিপ্লব হওয়ার পরও হাসিনার রেখে যাওয়া ভৃত্য পাহারাদার শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গেছে। আইন সবার জন্য সমান, কিন্তু এখানে তো সমান না। দুই পক্ষের কথা শুনলে মনে হয় বিএনপির পক্ষের বড় বড় নেতাদের এবং রাষ্ট্রপতির ওই যে ছোট্ট একটা ইন্টারভিউ আছে অডিও কলের, এই কথাগুলো শুনলে কি মনে হয় জানেন? দুজনের প্রতি ভীষণ ভাবে কৃতজ্ঞ। কে বেশি কৃতজ্ঞ বোঝা যাচ্ছে না। চুপ্পু সাহেবের প্রতি সালাউদ্দিন সাহেবের এবং বিএনপির নেতাদের ভীষণ কৃতজ্ঞতা। আবার চুপ্পু সাহেবের কথার মধ্যে বোঝা যায় উনিও বিএনপির প্রতি ভীষণ কৃতজ্ঞ। কি এমন উপকার করলো শাহাবুদ্দিন সাহেব যে বিএনপি এতটা কৃতজ্ঞতা তো ওনারা আমার মনে হয় জুলাইয়ের প্রতিও দেখাচ্ছে না, যতটা কৃতজ্ঞতা দেখাচ্ছে চুপ্পু সাহেবের প্রতি। নিশ্চয়ই বের হওয়ার সময় না একটা সমঝোতা হয়েছে। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের রশি। ভারতের ছাত্র আন্দোলন সফল হলে মোদি কোন দেশে পালিয়ে যাবে, শেখ হাসিনার কি হবে, ভারতের এই ছাত্র আন্দোলনের পিছনে বিদেশি কোনো শক্তি কাজ করতেছে কিনা, এই তিনটি প্রশ্ন জোরালোভাবে এখন সামনে এসেছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের সাথে ভারতের ছাত্র আন্দোলনের কিন্তু যথেষ্ট মিল আছে। এখন এই আন্দোলন কি বাংলাদেশের গণ আন্দোলনের মতোই লাস্ট পর্যন্ত রূপ নিবে কিনা, ভারত থেকে মোদি সরকারের পতন ঘটবে কিনা? ইশরাক সাহেব কেন প্রতিমন্ত্রী হয়ে স্যালুট দিল এটা বুঝলাম না। মানে সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী তো বুঝলাম, কিন্তু ইশরাক সাহেব আসলে কোন বাহিনীর লোক সেটাই আমি বুঝতেছি না। খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেও যেন শান্তিতে ঘুমাতে পারছে না। একের পর এক যেন তার উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, এটা কোনো অ্যাটম বোমা নয়, এটা হলো কথার বোমা। এবং জ্বালায় জ্বালায় নিঃশেষ হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, তিনি একটা অজুহাত দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছে বা পদত্যাগ করেছে। অজুহাতটা হলো তিনি অসুস্থ। এখন এই অসুস্থতার কথা বলে বাংলাদেশ থেকে পালানোর বা বের হওয়ার একটা পরিকল্পনা করছে, কিন্তু সেই গরম ভাতে পানি ঢেলে দিয়েছে বর্তমান তৌহিদি জনতা, এনসিপি, জামাত ইসলাম, এছাড়াও আরো অনেক নেতা কর্মীরা কিন্তু এই গরম ভাতে পানি ঢেলে দিয়েছে। কিন্তু কথা হলো, বিএনপি কেন এই বিষয়ে চুপ রয়েছে? বিএনপি কেন এই বিষয়টি নিয়ে কোনো কথা বলছে না? কেন বিএনপির নেতা কর্মীরা মাঠে নেমে চুপ্পুর পদত্যাগের কি বলে আপনার চুপ্পুর শাস্তির দাবি যাচ্ছে না? দর্শক, তাহলে কি ডালমে কুচকালা হে? বিএনপির সাথে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কি এমন সমঝোতা হয়েছে যার কারণে কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না বিএনপির পক্ষ থেকে? দর্শক, এই বিষয়টি আপনারা পুরো ভিডিওটি দেখলেই সবকিছু খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং মনোযোগ সহকারে ভিডিওটি শুনতে হবে। দর্শক, ইতিমধ্যে শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই যে পদত্যাগের বিষয়টি নিয়ে বিএনপিকে তিরস্কার করেছে, বিএনপিকে গালিগালাজ করেছে, বিএনপিকে দোষারোপ করেছে যে বিএনপি আসলে একটা বেয়াদব দল, যার কারণে তারা মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না। ওরে সুবহানাল্লাহ, তুমি যে কত ভালো ছিলা সেটা তো জনগণ জানে। মানে ঝাজুরের নিন্দা খইচালা, আমরা একটা কথাই বলি আমাদের সিরাজগঞ্জের ভাষায়, যে ঝাজুরের নিন্দা খইচালা, তার মানে ঝাজুরের এতগুলো পাছার মধ্যে ফুটা, এইটার নিন্দা করে কেটা? খইচালা। তার মানে খইচালারও পাছার মধ্যে ফুটা আর ফুটা। তো এখন নিন্দা করতেছে বিএনপির, তাও আবার কেটা? শেখ হাসিনা। মানে ভূতের মুখে রাম নাম। দেখছেন অবস্থা? ও নিজের তরকার তেল দেওয়া বাদ দিয়ে বিএনপির সরকারে তেল দিতে আইছে। বিএনপিরে বলতেছে মুরব্বীদের সম্মান দিতে জানে না, ওরা খুব সম্মান দিতে জানছে। ভণ্ডর ঘরের ভণ্ড, মানে কি বলবো ভাই, বলে বুঝাইতে পারবো না। যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না, সরাসরি মূল্যে চলে যাব। তার আগে একটা প্রশ্ন রেখে যাব, আপনারা কারা বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে কাকে দেখতে চান? ডক্টর ইউনূস নাকি ডক্টর জোবাইদা নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর? তিনজনের নাম বলে দিলাম, একজন আপনারা সিলেক্ট করুন। কাকে দেখতে চান বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি হিসাবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। মাননীয় রাষ্ট্রপতি উনি তো নিজের বাসায় চলে আসছে, আপনারা জানেন, অসুস্থ, যার জন্য পদত্যাগ করছে। উনি মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলে,
ভুলা যায়, নিউরোলজিক্যাল প্রবলেম, নার্ভের ব্যাপার হয়ে গেছে আর কি। বয়স হয়েছে তো, নার্ভের কোনো একটা তাত্তুর হয়তো ছিঁড়া গেছে, যার জন্য এরকম হইতে পারে। যাই হোক, চিকিৎসা নিবে। এখন দেশে চিকিৎসা নিবে না বিদেশে চিকিৎসা নিবে? ওনাদের মতো মানুষরা তো বিদেশেই চিকিৎসা নেয়। এখন উনি কবে বিদেশ যাবে সেটা দেখার অপেক্ষায়। এর মধ্যে অনেক কথাবার্তা চলতেছে। আবার ওই দিকে দিল্লি থেকে আমাদের আপাও কিন্তু একটা অডিও বার্তা দিছে, খুব মাইন্ড করছে উনি বলছে এই বিএনপি মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না। বেগম খালেদা জিয়ার আমলের কথা উনি তুইলা ধরছে, মানে আপা তুইলা ধরছে। ওই টাইমে বি চৌধুরীর সাথে, রাষ্ট্রপতি বি চৌধুরী বিখ্যাত ডাক্তার, আমি একবার গেছিলাম ওনার কাছে, খুবই ভদ্রলোক, মার্জিত, ভদ্র এবং এত মধুর মিষ্টি ভাষী কল্পনা করা যায় না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে খুঁজা বাই করছিল। উনি রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, ওনাকে জোর করেই আনছে যে আপনি রাজনীতিতে আসেন, ভালো মানুষের রাজনীতিতে আসার দরকার আছে, যার জন্য উনি আসছিল। এবং এই বিএনপি থেকে উনি রাষ্ট্রপতিও হয়েছিল। তারপরে বেশি দিন টিকতে পারে নাই। কারণ কি জানেন, রাষ্ট্রপতির পদটা তো একটা নিরপেক্ষ জায়গা থেকে হয়, কোনো দলের থেকে হয় না। যার জন্য উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাইতে চায় নাই কবর জিয়ারত করার জন্য। আবার উনি এইটাও বলছিল তখন যে ওইখানে যাইতে হলে তো আমাকে ওই টঙ্গিপাড়াও যাইতে হবে, দুই জায়গায় যাইতে হবে, যার জন্য টিকতে পারে নাই। যার জন্য ওই যে মহাখালী রেলগেট না মগবাজার রেলগেটের ওই মাঝখান দিয়ে একবার দৌড়াইতে হয়েছিল, ওনার পাজামা টাজামা ছিঁড়া ফালাইছিল, তো পাঞ্জাবি ছিঁড়া ফালাইছিল এই বিএনপির ছেলে পেলে। অনেক আগের পুরনো কথা, ওই কথাটাই তুইলা ধরছে আমাদের আপা বলতেছে এই বি চৌধুরীর সাথে ওনারা খারাপ ব্যবহার করছে। আর কার সাথে? প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথেও খারাপ ব্যবহার করছে, তাকেও জেলে ঢুকাইছে। ওরা মুরব্বীদেরকে, সম্মানিত মানুষদেরকে সম্মান দিতে জানে না। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং আমাদের আরেকজন ছিলেন বিশ্বাস সাহেব, দুই প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। হ্যাঁ, তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না। আর কতটা সম্মান দিবে? দেখেন, রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরও তো ওনার সুযোগ সুবিধা সব কিছু রাখছে, ওনার সিকিউরিটি থেকে আরম্ভ করে বেতন ভাতা সব কিছুই চলমান। এমন একজন মানুষ এই রাষ্ট্রপতি, যাকে আইনের আওতায় আনা যায় না, আর কি সম্মান দিবে? হ্যাঁ, আমাদের সালাউদ্দিন সাহেব বলছে ওই যে আবার সেই সংবিধানে লেখা আছে, কোথায় জানি লেখা আছে সংবিধানের, যে রাষ্ট্রপতি আইনের বাইরে, রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যাবে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কি শুনছি ভাই ব্রাদার, আইন সবার জন্য সমান। কিন্তু এখানে তো সমান না। দুই পক্ষের কথা শুনলে মনে হয়, হ্যাঁ, বিএনপির পক্ষের বড় বড় নেতাদের এবং রাষ্ট্রপতির ওই যে ছোট্ট একটা ইন্টারভিউ আছে অডিও কলের, এই কথাগুলো শুনলে কি মনে হয় জানেন? দুজনের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। কে বেশি কৃতজ্ঞ বোঝা যাচ্ছে না। ছুপ্পু সাহেবের প্রতি সালাউদ্দিন সাহেবের এবং বিএনপির নেতাদের ভীষণ কৃতজ্ঞতা। আবার ছুপ্পু সাহেবের কথার মধ্যে বোঝা যায় উনিও বিএনপির প্রতি ভীষণ কৃতজ্ঞ। কি এমন উপকার করলো শাহাবুদ্দিন সাহেব যে বিএনপি এতটা কৃতজ্ঞ? এতটা কৃতজ্ঞতা তো ওনারা আমার মনে হয় জুলাইয়ের প্রতিও দেখাচ্ছে না, যতটা কৃতজ্ঞতা দেখাচ্ছে ছুপ্পু সাহেবের প্রতি। নিশ্চয়ই বের হওয়ার সময় না কোন একটা সমঝোতা হয়েছে। হ্যাঁ, সমঝোতা যদি না হইতো, অডিও কলটা তো আপনারা শুনছেন ছুপ্পু সাহেবের, ওইখানে ওই সাংবাদিক কিছু প্রশ্ন করছে, ওই প্রশ্নেরই জবাব দিচ্ছিল উনি কি বলতেছে? সংবিধানের 51 অনুচ্ছেদের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে রাষ্ট্রপতির বিচার করা যাবে না। আর এনসিপির ওরা আমার কাছে তো শপথ নিছে, আমি তো ওদেরকে উপদেষ্টা বানাইছি। আর বিচারের প্রশ্ন যখন সাংবাদিক তুললো তখন বলতেছে ধর কিসের বিচার, 51 অনুচ্ছেদ পড়া নেন। হ্যাঁ, পড়তে বলছে সবাইকে ওই সংবিধান, সবাই সংবিধান পড়া শুরু করছে। সংবিধানের মধ্যে এমন কিছু কি আসলেই লেখা আছে যে উনি বিচারের ঊর্ধ্বে? তাহলে ভাই এরশাদ সাহেবের বিচার কেমনে হয়েছিল? উনিও তো প্রেসিডেন্ট ছিল, তাই না? 5 বছর জেল খাটছে তো এরশাদ সাহেব। কিভাবে জেল খাটলো? ওনার টাইমে কি এই সংবিধান ছিল না? ওই একই সংবিধান তো এখন। নিশ্চয়ই বিচার করা যাবে ভাই। হ্যাঁ, বড় বড় যারা বোদ্ধা, যারা সংবিধান বুঝে, তারা কিন্তু এখন মুখ খুলতেছে। শিশির মনির সাহেব বলছে, অ্যাডভোকেট স্বাধীন মালিক সাহেব বলছে, ওনারা স্পষ্ট ভাষায় বলছে 51 অনুচ্ছেদের 2 এর মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে, হ্যাঁ আগে যেসব অন্যায় করছে, যদি কোনো অপরাধ কইরা থাকে সেটার অবশ্যই বিচার হইতে পারে। আর এখন যে উনি রাষ্ট্রপতির পদ থেকে সরে আসছে, এখন যদি উনি কালকে একটা বিরাট বড় অন্যায় করে, কাউকে যদি দুনিয়া থেকে সরায় যায়, নিজের হাতে প্রমাণ থাকে, বিচার হবে না? কেন বিচার হবে না? আইন সবার জন্য সমান। কিন্তু কেন ওনারা এভাবে কথা বলতেছে? বেহুদা একটা ব্যাপার, তাই না? এইভাবে কেন তারা উত্তর দিতেছে? আমাদের যে আইনমন্ত্রী আছে উনি আবার অন্যরকম একটা কথা বলছে যে হ্যাঁ, ওনার যদি আগে কোনো অপরাধ থাকে সেগুলো বিচার হইতে পারে, কিন্তু দেখতে হবে এই বিচারটা কারা দিতেছে, অভিযোগটা কারা করতেছে, এই মামলাটা কারা করতেছে, তারা কারা, সেটা আগে দেখতে হবে। অর্থাৎ উনি বুঝাইতে চাইছে যারা এই মামলা টামলা করতে চাইতেছে, ওনার বিরুদ্ধে কথা বলতেছে, তাদের দাড়ি টুপি আছে কিনা, এমন কিছু বুঝাইতে চাইলো কিনা বুঝলাম না। কারণ উনি ওইটা দেখতে চাইতেছে কারা মামলা করবে সেটার উপরে নির্ভর করে ওনার বিচার হবে কি হবে না, ওনাকে মামলার আওতায় আনবে কি আনবে না, হাবি জাবি কথা। ওই আবাই তো বলতেছে ওনাদের অতীতের কথা। অতীতে
ওনারা ওনাদের রাষ্ট্রপতিদের সঙ্গে কি ব্যবহার করছে আপাতত সেটা নিয়েই কান্নাকাটি করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। তো এত বড় অন্যায় হইতেছে, ছুপ্পু সাহেবরে সরাই দিল, এইটা নিয়ে এত কথা হওয়ার তো কিছু নাই। ওনার তো সইরা যাওয়ার কথা ছিল আরো 25-24 মাস আগে। এতদিন যে উনি ছিল, কি উপকারটা করলো, কেন এত কৃতজ্ঞতা, এইটুক নিয়ে কথা বইলা ভিডিওটা শেষ করুন। ভাই কেউ কারো প্রতি কোনো কৃতজ্ঞ না ভাই, সব হইলো চালাকি চালাকি। ওই যে অ্যাকশনের রিয়াকশন, আমি যদি বলি নেন আপনি বলবেন দেন, আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে বেটা। এখন এইভাবে কেন কথা বলতেছে জানেন? যেন বিরোধী দলের রাগ উঠাইবার জন্যই তো এই কথাগুলো বলতেছে। কিসের এমন মধুর সম্পর্ক? কেন এই মধুর সম্পর্ক হবে ছুপ্পুর সাহেবের সঙ্গে? স্বয়ং আওয়ামী লীগের মানুষের সাথেই তো ছুপ্পুর সাহেবের ভালো সম্পর্ক ছিল না। উনি যখন প্রেসিডেন্ট হয়েছিল কেউ মাইনা নিতে পারে নাই, মাইনা নিতে বাধ্য হয়েছে কেন? ওই যে শেখ রেহানার কারণে আর এস আলমের কারণে। কারণ বোন যদি আবার বিগড়া যায়, শেখ রেহানা যদি বিগড়া যায়, যদি প্রধানমন্ত্রী হইতে চায়, এই আওয়ামী লীগের ভিতরে দুইটা দল ছিল, একটা দল ছিল কিন্তু শেখ রেহানার, ওই পক্ষ থেকেই কিন্তু রাষ্ট্রপতি হয়েছিল এই ছুপ্পু সাহেব। কিন্তু জুলাই এত বড় পরিবর্তনের পরে ওই প্রেমটা দেখাবে বিএনপি? নিশ্চয়ই না। বিএনপি এ ধরনের কথাবার্তা কেন বলতেছে? যেন সবাই রাগ উঠে। রাগ উঠলে কি করবেন? আপনি মামলা ঠুকে দিবেন, বেশ কয়েকটা মামলা ঠুকতে হবে। সবাই মিলে যদি মামলা ঠুকে, তাহলে তার বিদেশ যাইতে পারলো না কে? ছুপ্পু সাহেব। হয়তো ওনারা ভিতরে ভিতরে কথা দিছিল আপনাকে বিদেশে পাঠাই দেবো, চিকিৎসার জন্য আপনি যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, সিগনেচার করেন, তখন হয়তো কথা দিছে। এখন ওই কথা ঘুরাইতেও তো পারে, কোনো ব্যাপার না। ওনারা তো সবসময় কথা দিয়ে কথা ঘুরায়। গণভোটের রায়ের কথা কি বলছে? যে আমরা তখন একটু অভিনয় করছি, চালাকি করছি জাতীয় ভোট পাওয়ার জন্য। ওনারা এভাবেই তো কথা ঘুরায়, ওনার সঙ্গেও কথা ঘুরাবে। ছুপ্পু সাহেবকে যা কথা দিছে ওই কথা রাখবে না। ওনারা এইসব কথা বইলা সবাই রাগ উঠাই দিছে। আর ছুপ্পু সাহেব নিজেও ভাই যেভাবে কথা বলছে, ধুর কিসের বিচার, এতে কিন্তু ভাই রাগ উঠবে। ওই যে বললাম অ্যাকশনের রিয়াকশন, দেখবেন অনেকগুলা মামলা হবে। আর এই মামলাগুলা হইলে উনি আর বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারবে না। সরকার বলবে আমরা কি করুম, এখন তো ভাই মামলা টামলা আপনার, দেখি কি করা যায়। এইভাবেই ধীরে ধীরে ছোট করে আনবে ওনার পৃথিবী। হ্যাঁ ভাই, উনি যাইতে পারবে না। আর কোনো কারণে যদি উনি চলে যায়, তাহলে আপনারা কাগজে কলমে লেখা নেন, এই জুলাইয়ের আমাদের কিচ্ছু হবে না। এই জুলাইয়ের কোনো স্বীকৃতি আমরা পাবো না। না, যত রকম গন্ডগোলি করেন না কেন ওনারা সামলাবে। জানি না কোথায় পাইছে ওনারা এত জোর। আসলে হয়েছে কি জানেন, রাজনীতির মধ্যে না জোর যার মূল্য তার, এটা হয়ে গেছে। ভারতের ছাত্র আন্দোলন সফল হলে মোদী কোন দেশে পালিয়ে যাবে, শেখ হাসিনার কি হবে, ভারতের এই ছাত্র আন্দোলনের পিছনে বিদেশি কোনো শক্তি কাজ করতেছে কিনা, এই তিনটি প্রশ্ন জোরালোভাবে এখন সামনে এসেছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের সাথে ভারতের ছাত্র আন্দোলনের কিন্তু যথেষ্ট মিল আছে। এখন এই আন্দোলন কি বাংলাদেশের গণ আন্দোলনের মতোই লাস্ট পর্যন্ত রূপ নিবে কিনা, ভারত থেকে মোদী সরকারের পতন ঘটবে কিনা, সেটা সামনে আমরা বলতে পারবো। তবে তার আগে বেশ কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই ইঙ্গিতগুলো আমরা একটু লক্ষ্য করে দেখি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোনো শক্তি ভারতের ছাত্রদের পিছনে কাজ করতেছে কিনা। আপনারা ভূ রাজনৈতিক বিশ্লেষণগুলো যদি দেখেন, তাহলে মোদীর সাথে কিন্তু ট্রাম্পের ভালো একটা সম্পর্ক নেই। ঠিক বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়েও কিন্তু এই ধরনের প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার সাথে পশ্চিমা বিশ্বের খুব একটা ভালো সম্পর্ক নেই, যার কারণে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি ছিলেন পিটার হার্স, তার সাথেও আওয়ামী লীগ সরকারের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বললেন, কোনো একটা দেশকে সেন্ট মার্টিন দিয়ে দিলে তাদের আর কোনো সমস্যা থাকবে না, তখন বাংলাদেশকে নিয়ে আর কোনো কথা বলবে না। ঠিক ভারতেও কিন্তু এই ধরনের কথাবার্তাই উচ্চারিত হচ্ছে। অনেকেই বলছেন বিদেশে কিছু শক্তি এই ছাত্রদের পিছনে কাজ করতেছে, মোদী সরকারের পতন ঘটাতে যা করা প্রয়োজন তারা তাই করবে, বিদায় ছাত্রদেরকে উস্কিয়ে দিচ্ছে। আবার মোদী সরকারের জন্য ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। যেমন বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে, অর্থাৎ যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো কিন্তু একত্রতা স্বীকার করেছিল, ভারতেও সেটাই দেখা যাচ্ছে। আবার সোশ্যাল মিডিয়া, বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল, যার কারণে পলক বাধ্য হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতে, অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দিতে। ঠিক মোদী সরকারের সাথেও কিন্তু সেটাই ঘটতেছে, অর্থাৎ ভারতে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িক সময়ের জন্য, এখন আবারও চালু করা হয়েছে, তবে ইন্টারনেটের গতি আগের মতো নেই। এই আন্দোলনগুলোতে যে ইন্টারনেট অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যাপক ভূমিকা পালন করে, সেটা বাংলাদেশ আন্দোলন এবং ভারতের আন্দোলনে কিন্তু আমরা সেটার চাক্ষুষ প্রমাণ দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে মোদী সরকারের পতন ঘটবে কিনা। আমি আমার প্রেডিকশন বলি, এই আন্দোলনে মোদী সরকারের পতন ঘটবে না। এটা আমি ডিরেক্ট বললাম, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। কারণ ভারতে গণ অভ্যুত্থান সফল হওয়ার সম্ভাবনা নেই। এর বেশ কিছু কারণ আছে। ভারতে 17টা প্রদেশ, এবং এই 17টা প্রদেশগুলোই কিন্তু সরকারের অধীনে চলে। 2-1টা প্রদেশ বিরোধী দলের কোনো নেতা হয়তো সেখানে জয়ী হয়েছে, কিন্তু বাকিগুলোতে সরকারের অধীনস্থ যে সবগুলো নেতা তারাই কিন্তু সেখানে বিজয়ী হয়েছে, যার কারণে এই আন্দোলন সফল হবে না। ওই সকল প্রদেশ থেকে লোকজন দিল্লিতে আসবে এবং ভয়ানক একটা আন্দোলন গড়ে তুলবে, সেটাও সম্ভব হবে না। এখন কোনো কারণে বা বাই ডিফল্ট যদি পতন হয়ে যায় মোদী সরকার কোন দেশে যাবে? বাংলাদেশে আসবে? অর্থাৎ মোদী কি বাংলাদেশে পালিয়ে আসবে? না, বাংলাদেশে আসবে না। তবে অনেকেই মনে করছেন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, মোদী সরকারের যদি পতন ঘটে, তাহলে মোদী ইসরায়েলে যাবেন। তো মোদী যদি ইসরায়েলে যায়, তাহলে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে পালিয়ে আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভারতে আছে, তা কি হবে? আমি অনেকবার বলেছি শেখ হাসিনা নেই, তাকে মমি করে রাখা হয়েছে, এই জন্য চিন্তার কোনো কারণ নেই। তারপরেও ধরেন আমার কথা কোনোভাবে মিথ্যা হলো, শেখ হাসিনা আছে, তাহলে শেখ হাসিনার কি হবে?
আপনারা দেখেছেন যে বিরোধী দলের নেতারা, একবার শীর্ষ নেতা সংসদে যারা এমপি হয়ে বসছেন ভারতের, তারা কিন্তু এই শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছেন। এমনকি কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পতন হয়েছে, তিনিও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং বাংলাদেশের একটা বড় ঘটনা শহীদ শরীফ ওসমান বিন হাদির ঘটনাকে ইঙ্গিত করেও তিনি কিন্তু একটা কথা বলে ফেলেছেন। অর্থাৎ শেখ হাসিনা যে ভারতে থাকতে পারবে না, শেখ হাসিনার লাশ পর্যন্ত যে ভারতে থাকতে পারবে না, এটা নিশ্চিত। মোদী সরকারের পতন ঘটলে শেখ হাসিনার লাশ পর্যন্ত সেখানে থাকতে পারবে না, এবং আওয়ামী লীগের যত নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা কেউ থাকতে পারবে না। অর্থাৎ মোদী সরকার অন্তত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রাণ হিসাবে এখন পর্যন্ত রয়েছে। কোনো কারণে যদি মোদী সরকারের পতন ঘটে, সবচেয়ে বিপদে পড়তে যাবেন এই আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী এবং শেখ হাসিনা সহ যারা আছেন তারা। মোদী সরকারের নেতা টেতা যারা আছেন তারা তো বিপদে পড়বেনই, কিন্তু সেটা হয়তো বা সম্ভব হবে না। এখন প্রশ্ন হলো যে ভারতের এই আন্দোলনের পিছনে বাহিরের দেশ কলকাঠি নাড়তেছে কিনা? অস্বাভাবিক কিছুই না। আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বগুলো অন্তত যাদের পছন্দ হয় না, যে দেশের শাসকদের পছন্দ হয় না, সেই দেশের রিজিম চেঞ্জ করার চেষ্টা চালিয়ে যায়। সেটা যুদ্ধ করে হোক, কৌশলে হোক, বা তাদের গোপন অস্ত্রের মাধ্যমে হোক, গোপন অস্ত্র পর্যন্ত গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হোক, তারা কিন্তু সেটা করার চেষ্টা করে। অনেকেই বলেন যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে পশ্চিমা বিশ্বের হাত রয়েছে। এমনকি আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস তিনি বলেই ফেলেছেন যে গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার ভূমিকা যদি 50% থাকে, বাকি 50% ভূমিকা ছিল আমেরিকার। এটা সত্য বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করতেও চাই না, কোনোভাবেই সম্ভব না। জীবন দিল বাংলাদেশের ছাত্র জনতা আর কলকাঠি নাড়লো বিদেশ, এটা আমি মনে করি না। যদি সেটা করতে পারতো তাহলে শেখ হাসিনা যে তিনবার একবারে বিনা ভোটে বলা যায় ক্ষমতায় আইসে বসে বাংলাদেশের ঘাড়ের উপরে চাপা বসলো ভূতের মতো, সেটা তারা অনেক আগেই চেঞ্জ করতে পারতো। তবে অনেকেই বলছেন যে আমেরিকার সাপোর্ট ছিল, এটা থাকতে পারে। আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে বিদেশ থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশে বসলেন, এর পিছনেও বিদেশিদের কোনো তৎপরতা ছিল বলে অনেকেই মনে করছেন। এটাও হতে পারে, তবে এগুলো কোনো প্রমাণ নেই। এখন কিছু ফানি টাইপের প্রশ্নগুলো আপনাদেরকে বলি। অনেকে বলছেন মোদী সরকারের পতন ঘটলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হোক, তাহলে তিনি কিছু ছাত্রদেরকে উপদেষ্টা বানিয়ে আবারও 16-17 মাস একটু আরাম আয়েসে সেখানে থাকবেন। এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে আর কি। আবার সবচেয়ে বড় ট্রল হচ্ছে যে শেখ হাসিনা, আমি অনেকগুলো কার্টুন দেখলাম আর কি, মোদী বলতেছেন যে আসলে শেখ হাসিনা যে দেশে যায় বা আওয়ামী লীগ সরকার যেই দেশেই সাথে ভালো সম্পর্ক করে সেই দেশের এই অবস্থা হয়। আসলে এটা মিথ্যা না। এই যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলেন, তারপর থেকেই বাংলাদেশের করুণ অবস্থা। বাংলাদেশের পরে যে সকল দেশ স্বাধীন হয়েছে সেগুলো দেশ এখন উন্নতির শীর্ষস্থানে পৌঁছালেও বাংলাদেশ কিন্তু পৌঁছায় নাই। বাংলাদেশের আমরা সেখানে গিয়া সেই দেশে গিয়া কামলা দিই। এখন শেখ হাসিনা আবার পালিয়ে গেছে, এখন এই যে দেখা যাচ্ছে যে অর্থনীতি তরতর উপর দিকে উঠতেছে, রিজার্ভ বাড়তেছে, তার মানে শেখ হাসিনা যাওয়ার কারণেই বাংলাদেশের অবস্থা ঘুরে গেছে বলে অনেকেই মনে করতেছেন। একই সাথে এই শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ার পর থেকেই ভারতে কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন দেখা যাচ্ছে। এই যে কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, ককরোচ পার্টির আন্দোলন, আবার ছাত্রদের আন্দোলন, শেখ হাসিনা যাওয়ার পর থেকে কিন্তু এই আন্দোলনগুলো তীব্রতর হয়েছে। অর্থাৎ ওই যে গ্রামের ভাষায় একটা কথা আছে না, যে অভাগা যেদিকে যায় সাগর সুখে যায়, শেখ হাসিনা তাই হয়েছে। এই অভাগা যেদিকে যায় সেই দেশেরই সমস্যা হয়। মানে এটা আসলে মানে ওই যে ভাগ্যের দোষ কিনা বা ওই যে নীতি নৈতিকতার দোষ কিনা জানি না, আল্লাহ তাআলাই জানেন। তবে এগুলো ট্রল হিসাবে এখন পর্যন্ত নেওয়া হচ্ছে। 24পন্থী, জুলাইপন্থী জনতার জন্য একটা সুখবর। জুলাইয়ের অন্যতম শত্রু ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল। বাংলাদেশে জুলাই বিপ্লব হওয়ার পরও হাসিনার রেখে যাওয়া ভৃত্য পাহারাদার শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গেছে। দর্শক, এটা একটা সুখবর এবং তিনি বাঁচতে পারবেন বলে মনে হচ্ছে না। এ বিষয়ে বিএনপির মধ্যে সিভিয়ার ইখতিলাফ রয়েছে। বিএনপির ভিতরে যারা এসালামপন্থী তারা শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচাতে জোরালো চেষ্টা করছে, এটা নিয়ে আলাদা আলোচনা করছি। কিন্তু যতই চেষ্টা করেন না কেন, আইনের বেড়াজালে শাহাবুদ্দিন চুপ্পুকে ফাঁসতে হবে, আটকা করতে হবে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, তবে বিরোধী দল হিসেবে জামাত ইসলামের একটা ক্ষমতা বাংলাদেশে আছে। জামাত ইসলামীর চাওয়া বা জামাত ইসলামীর সাথে একদম রেড লাইন ক্রস করা বিএনপি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ। এই জায়গায় যেহেতু সরাসরি জামাতের ইন্টারেস্টের সাথে শাহাবুদ্দিন চুপ্পুর একটা কনফ্লিক্ট আছে, যেমন জামাতের ইসলামী ব্যাংক দখলের সাথে শাহাবুদ্দিন চুপ্পু জড়িত, তো জামাত নানান বিষয়ে কম্প্রোমাইজ করতে পারে। একদম আনকম্প্রোমাইজিং সেটা বলবো না, কিন্তু ইসলামী ব্যাংক প্রশ্নে এই শাহাবুদ্দিন চুপ্পুরা যেটা করেছে এই জায়গায় জামাত কম্প্রোমাইজ করবে না। এই জন্য শাহাবুদ্দিন চুপ্পুকে আটকাতে, শাহাবুদ্দিন চুপ্পুকে ফাঁসাতে, শাহাবুদ্দিন চুপ্পুকে আইনের আওতায় আনতে জামাত ইজ ভেরি সিরিয়াস। নেপথ্যে জামাত সিরিয়াসলি কাজ করছে। হ্যাঁ, উপরে উপরে কথার কথা বা বাক সর্বস্ব অনেক অবস্থান এনসিপি দেখছি, তারও গুরুত্ব আছে, কিন্তু ভিতরে ভিতরে শাহাবুদ্দিন চুপ্পুকে আইনের বেড়াজালে আটকাতে কাজ করছে জামাত। বিশেষ করে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এসালম কাণ্ড, ইসলামী ব্যাংক কাণ্ড, নানান ক্ষেত্রে এগুলোর সমস্ত ফাইলপত্র পদত্যাগের পরেই জামাতের লোকজন নাড়াচাড়া দিয়েছে। জামাতের লোকজনেই বা জামাতপন্থীরা যারা জামাত বলাই চলে তারাই খবর দেখেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। কারা করছে আমি আসছি বিস্তারিত। এবং সেই এসালম কাণ্ডের যে ঘটনা, এটা যাতে তদন্ত করে বাংলাদেশ ব্যাংক, দুদক, বাংলাদেশ ব্যাংক তদন্ত করতে চাচ্ছে না, এটা আলাদা আলোচনা করবো। কেন চাচ্ছে না? ইটস ভেরি সিম্পল, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি এসালমের দালাল, এসালম অ্যাপয়েন্টেড লোক, অতএব সে এসালম তো আর এক এসালমকে বাঁচাতে চাইবেই।
কিন্তু জামাতপন্থী লোকজন এই ফাইলগুলো সব নাড়াচাড়া দিচ্ছে এবং শিশির মনিরদের তৎপরতা দেখেন কিভাবে কেন তাকে বিচারের আওতায় আনা যায় এই বিষয়ে বারবার বলছে। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা থেকে শুরু করে যে কোনো মামলা করা যায়, কোনো সমস্যা নেই, রানিং রাষ্ট্রপতির বিরুদ্ধে করা যায় না। অতএব জামাতের এখানে একটা কঠিন তৎপরতা আছে, এই কারণেও শাহাবুদ্দিন চুপ্পু আটকে যেতে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারপর রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। শাহাবুদ্দিন চুপ্পু একটা সমঝোতা করেছেন বিএনপির সাথে, যাতে তাকে বিদেশ যেতে দেওয়া হয়। বিদেশ যেতে দেওয়া এটা একটা সমঝোতা, এটা একদম কঠিনভাবে শাহাবুদ্দিন চুপ্পু গ্যারান্টি চেয়েছেন যে আমাকে বিদেশ যেতে দেন, আমি পদত্যাগ করছি, আপনারা যা বলবেন ওইটা শুনবো, কিন্তু আমার পদত্যাগের পর বিদেশ যেতে দিতে হবে, আমি জেল খাটতে পারবো না। হ্যাঁ, এই শর্তে বিএনপিও রাজি হয়েছে, এই শর্তে বিএনপিকে সার্ভিস দিয়েছে, বিএনপি যা শিখিয়ে দিয়েছে সেটা বলেছে। কিন্তু সেটা বললো এই ধরনের কমিটমেন্ট থাকে না। যেমন ইউনূসের সাথে কিন্তু অনেক সমঝোতা বিএনপির সাথে ছিল, কিন্তু সেই সমঝোতা বিএনপি ক্ষমতা আসার পর কিন্তু অনেক কিছুই পল্টি মেরেছে। আবার ভারতের সাথে তারেক রহমানের অনেক সমঝোতা ছিল, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর এগুলো অনেক ক্ষেত্রেই তারা পল্টি মেরেছে। ইট মিনস ক্ষমতা আসার আগের অনেক কথা বা ঘটনা ঘটার আগের অনেক সমঝোতা ঘটনা ঘটার পর থাকে না, বিজয়ী পক্ষ নিজের মতো করে ব্যাখ্যা দেয়। এখন চুপ্পুকে বিদেশ যেতে দেবে, দ্যাট মিনস সেফ এক্সিট জিতে দেবে, এ বিষয়ে বিএনপি চুপ্পু সরাসরি সমঝোতা হয়েছে, আমরা এখন নিশ্চিতভাবে জানতে পেরেছি। কিন্তু সেই সমঝোতার উপর বিএনপি শেষ পর্যন্ত নাও টিকতে পারে, এই সমঝোতা লঙ্ঘন করে চুপ্পুকে গ্রেপ্তার করতে পারে, বিদেশ যেতে বাধা দিতে পারে। এবং অলরেডি বিএনপির একটা অংশ সিরিয়াসলি চাচ্ছে যে চুপ্পুকে বিদেশ যেতে দেওয়া যাবে না, গ্রেপ্তার না হলেও বিদেশ যেতে দেওয়া যাবে না। তো সেখানে অলরেডি সিএমএসি চিকিৎসা নিতে বলা হয়েছে যে আপনি সিএমএসি ডাক্তার দেখান, আর ডাক্তার যদি দরকার হয় বিদেশ থেকে, আমির জামাতের কথা বলেছেন যে বিদেশ থেকে আনবো, কিন্তু ভাই বিদেশ যাওয়ার নাম নেন না। সেই জায়গায় চুপ আটকে যেতে পারে। এই যে দৃশ্যপট এতক্ষণ যেটা বললাম, এটা আমাদের জুলাইপন্থীদের জন্য একটা সুখবর যে জুলাইয়ের একজন সরাসরি জুলাইয়ের শত্রু, গণহত্যাকারীর দোষর, সে সেফ এক্সিট পাবে। এতদিন রাষ্ট্রপতি ছিল, এটাই তো আমাদের জন্য লজ্জার, এখন আবার সেফ এক্সিট পাবে, এটা হতে পারবে না। তবে যেভাবে চারদিকে তাকে চেপে ধরা হচ্ছে, মামলা, শিশির মনিরদের ব্যাখ্যা, এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। আর বিএনপির একটা অংশ এক্ষেত্রে আন্তরিক। এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনমন্ত্রী তিনি কিন্তু এসালাম গ্রুপের না, আইনমন্ত্রী একসময় বাম ছিলেন কিন্তু এসালাম গ্রুপের না। অতএব আইনমন্ত্রী এখানে সঠিক অবস্থানে আছেন, তিনি বলছেন যে না, অবশ্যই আমরা গুরুত্বের সাথে দেখব তার বিরুদ্ধে মামলা হলে, অভিযোগ হলে। অতএব আইনমন্ত্রী যে বক্তব্য তাতে তাকে সেফ এক্সিট দেওয়ার সুযোগ নাই, আইনমন্ত্রীর এই বক্তব্য পজিটিভ। সালাউদ্দিন আহমেদ এসালামের লোক, তার বক্তব্য আলাদা আলোচনা করব। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অভিযোগের তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি, এবং ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেই তিনি বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে। এর আগের খবর, জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। আজাদ পার্টিকে আবার অনেকে বলছেন জামাতের সিটিং, যাই হোক জামাত ঘনিষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। কর্নেল হাসিনুর রহমান তিনি কিন্তু জামাতের সাথে চলেন, জামাতের বিভিন্ন সেমিনারে থাকেন, এবং তিনি বর্তমানে কর্নেল হাসিন জামাত কথা আমি বলবো না, তিনি ভালো মানুষ, এটা হচ্ছে আসল কথা। তিনি বাংলাদেশপন্থী, তিনি দেশপ্রেমিক, আর তার আসল পরিচয় তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক। আর এই মুহূর্তে তার পলিটিক্যাল অ্যালাইনমেন্টটা জামাতের সাথে মিলে গেছে, ভবিষ্যতে হয়তো জামাতের সাথে অ্যালাইনমেন্ট নাও থাকতে পারে। তো সেই জায়গায় কর্নেল হাসিনরা এই বিষয়ে কাজ করছেন, আমরা অত্যন্ত শ্রদ্ধা তিনি। এর মানে এখানে পুরো জামাতের অ্যাপারেটাস কোনো না কোনোভাবে জড়িত, যে শাহাবুদ্দিন চুপ্পুকে ধরতে হবে। তো এই জায়গায় কেউ যদি রাজপথে আন্দোলন করে, প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে যত অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে। কোথায় যাবেন শাহাবুদ্দিন, কে তাকে সেফ এক্সিট দিবে? আমার মনে হয় যে জনগণ সোচ্চার থাকলে পারবেন। এনসিপি কথা বলছে, কিন্তু কথা বললে হবে না, দু একটা বিক্ষোভ মিছিল বা জোরালো চাপ দিতে হবে সরকারকে যে না, চুপ্পুকে ধরাশয়ী করতে হবে। তো দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে এত মানুষ মারা গেলেও রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান হিসেবে শাহাবুদ্দিন নিজে যুদ্ধ ঘোষণা করতে পারতেন, কিন্তু সে সময় তিনি কোনো ভূমিকা রাখেননি। 5 আগস্ট পর্যন্ত আয়নাগার, গুম, খুন ইত্যাদি বিষয়ে তিনি কোনো প্রতিবাদ করেননি। এসব অপরাধী তার মনুসম্মতি ছিল, তাই এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ তো তার পরোক্ষ সম্মতির অভিযোগ, কিন্তু সরাসরি দুর্নীতি, চুরি, বাটপাড়ির অভিযোগ যেগুলো আছে সেগুলোর ফাইল সব ওপেন করছে জামাতের লোকজন। আপনি কোথায় পালাবেন? পদ্মা সেতু কেলেঙ্কারি ধামা চাপা দেওয়া, ইসলামী ব্যাংক কাণ্ড, 2013 সালে 30 লাখ টাকা ঘুষ নেওয়া, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুর্নীতি ধামা চাপা দিতে, এবং আরো অতীতে তার বিচারক থাকা অবস্থায় অনেক ঘুষের কাহিনী বের হয়ে আসছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।